এক সন্ধ্যায় অভিষেক অরোরার মাইগ্রেন অ্যাটাক হয় আর অসহ্য মাথা ব্যথার কারণে বমি হতে শুরু করে। হাসপাতাল থেকে ফেরার পর তার খানিকটা স্বস্তি বোধ হয়, কিন্তু পরের দিন সকালে তার মৃত্যু ঘটে। তার ছোট বোন কোমল অরোরা এই মৃত্যু শোকে অত্যন্ত ভেঙে পড়ে। অভিষেকের দুই দিদি দলজিৎ ছাওড়া ও রজবিন্দর খুরানাও চরমভাবে শোকাহত হয়। এই কেসকে একটা অ্যাক্সিডেন্টাল কেস হিসাবে ট্রিট করা হয় আর ফাইল ক্লোজ করে দেওয়া হয়। এক মাস পর পুনের অ্যাডিশনাল পুলিশ কমিশনারের নামে একটা ইমেল আসে, যা অভিষেক অরোরার মৃত্যুর উপর প্রশ্নচিহ্ন তুলে দেয়। এসিপি কেস ফাইল আনিয়ে যখন দেখেন, তখন একটা অত্যন্ত চমকপ্রদ বিষয় প্রকাশ্যে আসে। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী গলা টিপে তাকে হত্যা করা হয়েছিল। লাশের হাতে ক্ষতচিহ্ন রয়েছে। এটা সেই ইনভেস্টিগেটিং অফিসারের তরফে বেশ গুরুতর বিচ্যুতি ছিল। কেস দ্বিতীয়বার খোলা হয় এবং নতুন টিমের হাতে তুলে দেওয়া হয়। সব থেকে বড় দিদি দলজিৎকে জিজ্ঞাসা করা হয় যে তার ছোট বোনের উপর সন্দেহ কেন। দলজিৎ জানায় যে কোমলের মনে অভিষেকের মৃত্যুজনিত কোনো কষ্ট নেই, বরং সে তার প্রপার্টি বিক্রি করা নিয়ে বেশি উৎসাহী। কোমলকে জিজ্ঞাসাবাদের জন্য ইন্দোর থেকে পুনেতে ডেকে পাঠানো হয়। প্রথমে সে অপরাধ স্বীকার করে না, কিন্তু যখন তার সামনে উপযুক্ত প্রমাণ পেশ করা হয়, তখন সে ভেঙে পড়ে আর জানায় যে হ্যাঁ, সেই অভিষেক অরোরা অর্থাৎ তার দাদাকে হত্যা করেছে। কিন্তু কোমলের স্বীকারোক্তি এই কেসের একটা নতুন অধ্যায় উন্মোচন করে। কোমল আসলে কি বলতে চাইছিল? মিস কোমল অরোরা, তোমার দাদা অভিষেক অরোরা তোমার সাথে কি এমন কাজ করেছিল? কি এমন করেছিল যার জন্য তুমি ওকে মেরে ফেললে? অভিষেক নিজের কর্মের ফল পেয়েছে, আমার জীবনটাকে নষ্ট করে দেওয়ার শাস্তি। দাদা, আমি তোমার জন্য জুস বানিয়ে আনছি, তুমি বেটার ফিল করবে। আমার দাদার হঠাৎ অসুখ করা একটা অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই ছিল, কিন্তু ওর মৃত্যু নয়। ওই রাতে আমি ওর জুসে ঘুমের ওষুধ মিশিয়ে দিই। আমি জানতাম ওষুধের ফলে ওর নিশ্চয়ই বমি হবে। দাদা, দাদা কি হয়েছে? কোমল, বমি হচ্ছে আর মাথাও ঘুরছে খুব। দাদা চলো হসপিটালে যাই। আমি যেতে পারবো না, তুই অ্যাম্বুলেন্স ডাক তাড়াতাড়ি। হ্যাঁ কোমল, বলো। বাবু, ওর তো বমি হচ্ছে। যে কটা ওষুধ বলেছিলাম সে কটাই দিয়েছো তো? হ্যাঁ, 4টে ওষুধ দিয়েছি জুসে। কে এই বাবু? আমার বন্ধু। কিরকম বন্ধু? এমন বন্ধু যে আমার কষ্টটা বোঝে। বাবু আর আমার বন্ধুত্ব ইন্দোরে হয়েছিল, যেখানে আমি থাকতাম, আর আমি ওকে সব কিছু জানাতাম, সব কিছু। ও আমার কষ্ট দূর করে দিল, অভিষেকের থেকে মুক্তি দিয়ে দিল। আমি অপেক্ষা করেছিলাম অভিষেকের শুয়ে পড়ার। আসো আসো। ও গভীর ঘুমে আছে। মরে গেছে। আর আমি সেটাই করে ফেললাম, যেটা আমি প্ল্যান করেছিলাম। আমি চিৎকার করলাম, কবিতা দিকে ডেকে আনলাম। উনি রাজেশ দাকে ডাকলেন, আর তারপর
আমরা অভিষেকের লাশ নিয়ে হসপিটালে গেলাম। নিজের দাদার প্রতি এত ঘৃণা? এমন কি শত্রুতা ছিল যে তুমি তোমার নিজের দাদাকে এইভাবে মেরে ফেললে? আমি বলেছিলাম আপনাকে, শোনার শক্তি হবে না আপনার। শক্তি তুমি জোগাড় করো, আর এটা বলো যে তুমি তোমার নিজের দাদাকে খুন কেন করলে। দাদা, জল। থ্যাংক ইউ। আর তোর কম্পিউটার ক্লাস কেমন চলছে কোমল? খুব ভালো দাদা, ইনফ্যাক্ট আমি বেসিক প্রোগ্রামিং জাভা তো শেষও করে ফেলেছি। ভেরি গুড, এইভাবে চেষ্টা চালিয়ে যা। কোমল, আমি তোকে যেটা বলবো ভাবছিলাম, আমার মনে হয় শুধু পরিশ্রম করতে থাকলে বোর হয়ে যাবি, হাঁপিয়ে যাবি। একটু এনজয় কর। তোর ইচ্ছা করে না বন্ধুদের সাথে একটু বাইরে ঘুরতে যেতে, শপিং করতে, মুভি দেখতে? কেন করবে না দাদা, ইনফ্যাক্ট আমি আমার ক্লাসের বন্ধুদের সাথে অনেক ঘুরি। কোমল, একটা খুব ভালো মুভি আমার কাছে আছে এখন, দেখবি? এখন? চলে আয় চলে আয় কোমল, বস। এই দেখ, খুব কুল। দাদা, এটা তুমি আমায় কি দেখাচ্ছ? আর এটা তো স্টুডিও আছে, তোর ভালো লাগবে। আমার নিজের দাদা আমাকে বাজে একটা মুভি দেখাচ্ছিল। কবেকার কথা এটা? 2 বছর আগে এসব শুরু হয়েছিল। আমি বুঝতেই পারিনি যে ওটা কি করে করতে পারে, কিন্তু আমি ওকে বলতে পারতাম না কতটা ঘৃণা করতাম ওকে। ও মনে হয় জানতো, আর ওর এসবের মধ্যে বাজে মজাও আসছিল হয়তো। আমি যতদূর সম্ভব ওর থেকে দূরে থাকতাম, আর ও আমায় বারবার বোঝাতে চাইতো যে আমি ওর সাথে শুতে রাজি হয়ে যাই। স্যার ভাবুন, কতটা নোংরা কথাও বলেছিল আমাকে, আর সারা দিন রাত ওই কথাই বলতো। কখনো কখনো ও ভাবতো যে আমাকে উল্টোপাল্টা মুভি দেখিয়ে আমার মনটা বদলে দেবে, কিন্তু আমি প্রত্যেকটা দিন একটু একটু করে মরে যাচ্ছিলাম। কিন্তু ও দিন দিন আরো জেদি হয়ে যাচ্ছিল। এত বাজে বাজে কথা বলতো, ব্যবহার করতো, কখনো জামা কাপড়ের সাইজ জিজ্ঞেস করতো, আবার কখনো এনার্সের। খুব ডিপ্রেস হয়ে থাকতে লাগলাম, নিজেকেই কেমন যেন লাগতো আমারই ঘরে আমাকে এইভাবে টর্চার করা হচ্ছে, আর সেটাও আমার নিজের দাদার হাতে। আর পারছিলাম না আমি। এই বোঝা আমি আমার বন্ধু বাবুর সাথে শেয়ার করলাম। অদ্ভুত তো তুমি, এত দিন ধরে তোমার সঙ্গে নোংরামি চলছে আর তুমি সেটা সহ্য করছো? বাবু আমার নিজের দাদা, ও আমি তো কিচ্ছু বুঝতে পারছি না যে আমি কি করব। দাদা কি জিনিস ওই কুকুরটা কি করে জানবে? শালা বিকৃত মস্তিষ্কের মানুষ, পাগল। পাগল তো ও আমায় করে ছাড়বে। প্লিজ বাবু, প্লিজ কিছু করো, আমি আর সহ্য করতে পারছি না। একটা কাজ করো, মেরে ফেলো ওই মালটাকে। এরকম ভাবে কি করে কাউকে মারা যায়? রোজ তো কত লোক মার্ডার হয়, তাতে কি যায় আসে? ও আমার নিজের দাদা। আমি বললাম না ওকে দাদা বলবে না? শালা দাদার নামে কলঙ্ক। এরকম লোকের বেঁচে থাকার কোনো অধিকার নেই, মরতে তোকে হবেই। আমার বাবুর কথা ঠিক মনে হলো, আর আমি বাবু আর জাভেদকে পয়সা দিই আমার হেল্প করার জন্য। আর তারপর আমরা অভিষেককে মেরে ফেললাম। স্যার আমার কাছে আর কোনো উপায় ছিল না। আচ্ছা, অভিষেক কি তোমার সাথে কোনো জবরদস্তি করেছিল? আপনি যদি বলেন রেপ করেছি কিনা, তো না,
ও এরকম এই কারণে করেনি, কারণ ও জানতো যদিও এরকম করবে তো আমি কাঁদবো, চেঁচাবো, আর ওর নাম খারাপ হবে সমাজের মধ্যে। তা তুমি অভিষেকের এই কুকীর্তি নিয়েও তো চিৎকার করতে পারতে, নিজের বাড়ির মধ্যে কাউকে কিছু বলতে পারতে। 2 বছর ধরে এরকম সহ্য করা কি প্রয়োজন ছিল? প্রয়োজন নয় স্যার, বাধ্যতা ছিল। যদি আমি সবাইকে এটা বলতাম যে আমার নিজের দাদা আমার সাথে এসব করছে, তো কে আমার বিশ্বাস করত? তার উপরে অভিষেকের ভালো সুনাম ছিল। ও বলতো আমি ওকে বদনাম করার জন্য এসব বলছি, বা বা আমি পাগল। কিছু করার মতো আমার শক্তি ছিল না স্যার। কিন্তু খুন করার শক্তি চলে এলো। আমি বললাম না স্যার, আমার কাছে আর কোনো উপায় ছিল না। মিস কোমল অরোরা কারোর প্রাণ নিয়ে নেওয়া বা খুন করে দেওয়া কোনো মুক্তি বা উপায় নয়। যদি কারো প্রাণ নিয়ে নিলেই সমস্যা মিটে যেত, তাহলে আমাদের আর প্রয়োজন হতো না। বাবু আর জাভেদ কোথায়? ইন্দোরে, ওরা ওখানেই থাকে। কত টাকা দিয়েছিল ওদের? 1 লাখের কথা হয়েছিল, 50,000 দিয়ে দিয়েছি, আর বাকি 50,000। তুমি এক্ষুনি বাবুকে ফোন করো আর ওকে বলো যে ওর বাকি টাকাও তুমি দিতে চাইছো। ও তাড়াতাড়ি যেন জাভেদকে নিয়ে পুনায় আসে এবং নিজেদের টাকা বুঝে নেয়। আর কোমল কাউকে কোনোদিনও কিছু বলেনি? স্যার, কোমলের একটা বন্ধু আছে বাবু, ট্যাক্সি ড্রাইভার। আমরা ওকে ট্র্যাক করছি। ও কাল পুনে আসছে বাকি টাকাগুলো নিতে। আমরা কোমলকে দিয়ে ফোন করিয়ে ওকে এখানে ডেকেছি। এই বাবুকে পুরো গ্রিলিং করো আর দেখো ওর আর এই কোমলের স্টেটমেন্ট ম্যাচ করছে কিনা। ইয়েস স্যার, দ্যাটস দ্য প্ল্যান। কোমলের দুটো বোন, আজব ব্যাপার। ও ওর প্রবলেমের ব্যাপারে কাউকে কোনোদিন কিছু বলেনি? নো স্যার, ইনফ্যাক্ট আমি যখন এই কথা কোমলের বর্দি দলজিৎকে বলেছিলাম, ও নিজেই কথাটাকে বিশ্বাস করতে পারছিল না। না না, আমি এই কথায় বিশ্বাস করি না। আমার ভাই অভিষেক এই কাজ কিছুতেই করতে পারে না। দেখুন দলজিৎ দেবী, আপনার বোন কোমল এই কথা স্বীকার করেছে যে এই কারণে ও বাবুর সাহায্যে অভিষেককে খুন করেছে। বাবু ওই ট্যাক্সি ড্রাইভার ওর বন্ধু? হ্যাঁ হ্যাঁ। এটা কিছুতেই সত্যি হতে পারে না। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ও আমার আর রজবিন্দরের সঙ্গে কখনো এরকম ব্যবহার করেনি, না কোনো অন্য মেয়ের সঙ্গে। ইন্সপেক্টর, আমি ওর শিরা উপশিরা চিনি। দেখুন দলজিৎ দেবী, আমি আপনার ভাইয়ের উপর কোনো অভিযোগ করছি না, বরং আপনার বোন কোমল নিজেই বয়ান দিয়েছে যে অভিষেক ওকে এইভাবে জ্বালাতন করত। জানি না ওর সম্পর্কে কোমল এরকম নীচ অভিযোগ কি করে করতে পারে। স্যার, আমার ভাই আমার মা বাবার খুব ভালো দেখাশোনা করেছে। আমাদের 3 বোনের কাছে ওই অভিভাবক ছিল। আপনি শুধু এইটুকু বুঝুন, কোমল এইসব শুধু প্রপার্টির জন্য করছে। বাকি এই সব কথা মিথ্যে, ভিত্তিহীন। সত্যি মিথ্যে এখন এই কেসে কিছুই বোঝা যাচ্ছে না। খুব তাড়াতাড়ি পর্দাটা উঠবে এবং সত্যিটা বেরিয়ে আসবে। ঘরের 4 দেওয়ালের মধ্যেও এমন এমন ব্যাপার হয় যেটা হয়তো বাইরে কখনো কোনো লোকের সাথে হয় না। স্যার, কোমল নিজের দাদা অভিষেকের উপর যে অভিযোগ আনছে সেটা খুবই নোংরা ও শকিং, কিন্তু প্রমাণ কিচ্ছু নেই। পোস্টমর্টম রিপোর্টের থেকে যদি কোনো সূত্র পাওয়া যায় তাহলে হবে, আর না হলে ব্ল্যাঙ্ক সিলেট, সাদা কাগজ। এই ট্যাক্সি ড্রাইভার বাবুর ইন্টারোগেশনের পরে এই সাদা কাগজ পুরো ভর্তি হয়ে যাবে। এখন এই কেসটা শুধুমাত্র একটা খুনের কেস নয়, এটা একটা জীবিত মেয়ে আর একটা মৃত মানুষ, দুজনেরই সম্মান জড়িত। একজন বোন তার দাদার বিরুদ্ধে অভিযোগ এনেছিল যে তার দাদা তার উপর যৌন নিগ্রহ করার চেষ্টা করছিল। এই অভিযোগ যাচাই করা পুলিশের পক্ষে সম্ভব ছিল না, কেননা দাদাকে বোন পরপারে পৌঁছে দিয়েছিল। বর্তমান পরিস্থিতিতে কোমলের বয়ান উপযুক্ত প্রমাণের উপর দাঁড়িয়েছিল না, আর তাই আইনি দৃষ্টিকোণ থেকে দুর্বল ছিল। এখন কো অ্যাকিউজড বাবুর বয়ান অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।
বাবু, হ্যাঁ 50,000 নিতে এসেছিস? আপনারা কে? কোমল পাঠিয়েছে আমাদের, চল আমাদের সঙ্গে। আরে এক মিনিট, কোথায় নিয়ে যাচ্ছেন? আরে দেখুন, আমি আগে কোমলের সঙ্গে কথা বলবো। আর আমি তোর সঙ্গে কথা বলতে চাই, ভেতরে ঢোকা ওকে। আরে কোথায় নিয়ে যাচ্ছেন? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? বাবু, পুরো নাম কি তোমার? নাদিম শেখ স্যার। দেখো নাদিম, তোমার বন্ধু কোমল পাখির মতন সবকিছু বলে দিয়েছে। এর জন্য কোনো মানে হয় না যে আমরা তোমার আগে চামড়া তুলবো, আমরা গাছে শুকোতে দেব। তাই মশলাপাতি না লাগিয়ে ফটাফট এটা বলো যে তুমি অভিষেক অরোরাকে কেন মেরেছ। বাবু, যদি তুমি 5 মিনিটের মধ্যে সব সত্যি না বলো, না তোমার শরীরে কোনো চামড়া থাকবে, না সেটা আমরা গাছে শুকোতে পারবো। স্যার, ওই কোমলের দাদা অভিষেক খুবই নোংরা লোক ছিল স্যার। মানে কেউ নিজের বোনের সঙ্গে নোংরামি করতে চাইতো স্যার। এটা তো লজ্জার কথা। কিন্তু এত লজ্জার কথা যেটা কোমল তার দিদিদের বলতে পারলো না, সেটা তোমাকে কেন বললো, একজন ট্যাক্সি ড্রাইভারকে? স্যার, ট্যাক্সি চালানোটা আমার পেশা স্যার, কিন্তু লোকজনের সঙ্গে মিশতে পারি, পটাতে পারি। তাহলে তুমি কোমলকে পটিয়েছো? সেরকম ব্যাপার নয় স্যার। ওই কোমলের বড় দিদি দলজিৎ, উনি প্রায়ই আমাকে কাজের জন্য ডাকতেন স্যার। কখনো কোনো পার্টিকে ঘোরাতে হলে বা এদিক ওদিক যেতে হলে এরকম, সেই করেই আমার সঙ্গে কোমলের কথা শুরু হয় আর তারপর বন্ধুত্ব হয়। কোমল তোমাকে এই কথা কবে বলেছে যে ওর বড় দাদা ওর সাথে এই ধরনের নোংরামি করার চেষ্টা করছে? কোমল 2-3 মাসে একবার ইন্দোরে আসতো। প্রথম খুব খুশি থাকতো, কিন্তু পরে খুব মন খারাপ করে থাকতো স্যার। আমি অনেকবার ওকে জিজ্ঞাসাও করেছিলাম, কিন্তু ও কিছু বলেনি। তারপর 2 মাস আগে একটা রাতে ওর ফোন আসে, আর কেঁদে কেটে ও নিজের সমস্ত কথা বলে দেয় স্যার। পাগল তো ও আমায় করে ছাড়বে। প্লিজ বাবু, প্লিজ কিছু করো। আর তোমরা ফোন করেই দুজনে অভিষেক অরোরাকে খুনের প্ল্যান করেছো? না স্যার, প্ল্যান করিনি। বরং আমি কোমলকে বুঝিয়েছিলাম যে সেটা ওর কোনো দোষ নেই, ভুলটা তোমার দাদার। তুমি ভয় পেও না, মেরে দাও ওকে। ও আমার কাছে সাহায্য চায়, আর আমি বন্ধুত্বের খাতিরে সেটা করি স্যার। বন্ধুত্বের জন্য না, তোমার ব্যাংকের খাতায় 1 লাখ টাকা ঢুকবে সেই জন্য? না স্যার, ওটা জাভেদের জন্য, আর তারপর এদিক ওদিক যাওয়া এইসবের জন্য স্যার। মেরে ফেললে কি করে অভিষেক অরোরাকে? স্যার, সেই রাতে কোমল আমাকে ফোন করে, ও বলল চলে এসো, দাদা অসুস্থ, আর আমি ওকে অজ্ঞান করে দিয়েছি। তার আগে ওকে হসপিটালেও নিয়ে যায় স্যার। তুমি পুনে কবে এসেছিলে? স্যার, খুন করার 1 দিন আগে স্যার। তাহলে তুমি তোমার বন্ধু জাবেদের সাথে কোমলের ফ্ল্যাটে গেলে, আর ওখানে তোমরা অভিষেক অরোরাকে প্রাণে মেরে ফেললে? হ্যাঁ স্যার। তারপর আমরা চলে যাই স্যার, কিন্তু যাওয়ার আগে আমরা এটা শিওর করিনি যে ও মারা গেছে। ফ্ল্যাটে ঢুকলে কটার সময়? তাও রাত 3টের সময় স্যার। ও গভীর ঘুমে আছে। তাহলে অভিষেক অরোরাকে খুন করার সঙ্গে সঙ্গে তোমরা ওখান থেকে বেরিয়ে পড়লে? হ্যাঁ স্যার, আমি আর জাভেদ ওখান থেকে তখনই বেরিয়ে যাই স্যার। আর তুমি আর জাভেদ প্রথম থেকেই ওরা অপেক্ষা করছিলে? সেটাতে কোমল আমাকে ফোন করে আর বলে যে ওরা হসপিটাল থেকে বাড়ি চলে এসছে। তো আমরা কলোনির দেয়াল টপকে ওখানে অপেক্ষা করা শুরু করি স্যার। তারপর আবার ফোন আসে, ও বললো চলে এসো। আমরা উপরে যাই আর কাজ করে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসি স্যার। তারপর কোথায় গেলে? স্যার, লজে ছিলাম একদিন ওখানে থেকে পরের দিন ইন্দোরের জন্য বেরিয়ে পড়ি স্যার। আর তারপরে কোমলের সাথে কোনো কথা হয়নি? হয়েছিল স্যার। কোমল ফোন করে বলেছিল যে পরের 50,000 টাকাও পরে দেবে। তারপরে আমরা ইন্দোরের দিকে রওনা হয়ে যাই স্যার। তোমার বন্ধু জাভেদ মির্জা কোথায়? ইন্দোরে আছে স্যার। ইন্দোরে কোথায়? স্যার, অন গড বলছি, আমি কিচ্ছু জানি না কোমল এরকম নোংরা অভিযোগ কেন করছে অভিষেকের বিরুদ্ধে। আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো এইটা, ধরুন এটার মধ্যে এতটুকু সত্যি থাকলে আমরা বাকি 2 বোন কি মরে গেছিলাম? আমাদের কিচ্ছু জানায়নি।
কেননা ও অনেকবার আগে এসেছে। কোমলের এটাই মনে হচ্ছিল যে আপনি নাকি ওর কথা একদম বিশ্বাস করবেন না, সেই জন্য এই কথা ও আপনাকে না বলে ওর নিজের দুই বন্ধু বাবু ওরফে নদীম শেখকে বলে। তারপর ওরা সবাই মিলে আপনার ভাইকে খুন করে ফেলে। আচ্ছা, কোমল এই 2 বছরে ইন্দোর কতবার এসেছিল? প্রায় যাতায়াত করত। কিন্তু আপনি এটা কেন জিজ্ঞাসা করছেন স্যার? আর মারবেন না স্যার, আমি তো টাকার জন্য গিয়েছিলাম বাবুর সঙ্গে। বাবু আমাকে আরো টাকা দেবে বলেছিল। তোমার এই বন্ধু বাবু, তার সাথে অভিষেক অরোরার কি শত্রুতা ছিল? আমি তো নামটুকু পর্যন্ত জানি না স্যার। বাবু আমাকে বলেছিল চলে আয়, অনেক টাকা পাবি, একটা লোককে প্রাণে মারতে হবে। আর আমি চলে যাই স্যার, ব্যাস। আর এর বেশি কিছু আমি জানি না স্যার। কোমল অরোরাকে চেনো? স্যার বাবু জানে স্যার। এখন তুমি যেটা জানো সেটা আমাদের বলো, ওই রাতে কি কি হয়েছে? স্যার যেমন আপনাকে আমি বলেছি, আমি তো বাবুর সঙ্গে গিয়েছিলাম স্যার। আমরা শুধু ওই বাড়িতে ঢুকে পড়ি আর ওই লোকটাকে প্রাণে মেরে ফেলি, ব্যাস স্যার। এর বেশি আর আমি কিচ্ছু জানি না স্যার। জাভেদ মির্জা, তুমি যে গল্প আমাদের শোনালে সেই গল্পটা আমরা অনেকবার শুনেছি। এখন তুমি আমাদের এটা বলো যে তোমরা কটার সময় বেরিয়েছো, কোথায় গেলে, কিভাবে গেলে, খুন কিভাবে করলে, আর কে কে শামিল ছিল ওর মধ্যে, বলো। এই কেসে দুটো বড় বড় প্রমাণ, পোস্টমর্টেম রিপোর্ট আর প্রত্যক্ষদর্শীর বয়ান, এই দুটোকেই অবহেলা করার মতো একটা সিরিয়াস বিচ্যুতি ঘটে গিয়েছিল। এবার পুলিশ অত্যন্ত সতর্কভাবে তদন্ত চালাচ্ছিল। সব স্টেটমেন্ট, সব সূত্র, সব প্রমাণকে খুঁটিয়ে দেখা হচ্ছিল। আর এই সব কিছুর উদ্দেশ্য ছিল একটা ওয়াটার টাইট ইনভেস্টিগেশন। কিন্তু এই গল্পে এর মধ্যেই আরো একটা নতুন টুইস্ট এলো, যা হাওয়ার গতিপথ উল্টো দিকে ঘুরিয়ে দিল। আমরা ওই বাড়ি থেকে সকালে বেরোই স্যার। সকালে মানে? সকাল মানে 7টা-8টার সময়। তুমি আর বাবু কোমলের বাড়িতে ঢুকলে কখন? ওই দিনের ঠিক 1 রাত আগে বাবুর কাছে কোমলের ফোন আসে আর আমরা চলে যাই। হ্যাঁ কোমল বলো। বাবু, ওর তো বমি হচ্ছে। যে কটা ওষুধ বলেছিলাম সে কটাই দিয়েছো তো? হ্যাঁ, 4টে ওষুধ দিয়েছি জুসে। ঠিক আছে, আমরা আসছি। চল জাভেদ, টাইম হয়ে গেছে, চল। অভিষেক অরোরাকে খুন করার পর তোমরা 3জন কি কি করলে? স্যার তারপর আমরা ওর ঘর থেকে বেরিয়ে আসি। জাভেদ তুই হয়তো হাঁপিয়ে গেছিস, এক কাজ কর, তুই সোফায় রেস্ট নে, একটু পরেই আমরা বেরোবো, ঠিক আছে? তাহলে তোমরা খুন হওয়ার সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে যাওনি? না স্যার, আমি কিছুক্ষণ ওখানে শুয়ে থাকি, তারপরে আমি বেরোই। আর বাবু আর কোমল দুজনেই একসাথে ছিল কোমলের ঘরে? হ্যাঁ স্যার। মিস কোমল অরোরা, আমাদের এই রেডি কনস্টেবল আছে না, সে আজকাল খুব উদাস থাকে। এ তো আজকাল কাউকে মারার সুযোগই পাচ্ছে না। কেননা আমাদের এই ইন্টারোগেশন রুমে যারা যারা আসে তারা কোনো কিছু না লুকিয়ে প্রথমবারই সমস্ত সত্যিটা বমি করে ফেলে। বললাম না আমি, অভিষেক আমায় টর্চার করত, আর এর জন্য হতাশ হয়ে আমি বাবু আর জাভেদের সাথে মিলে ওর মার্ডার করে দিয়েছি। কিন্তু গল্পটা তো এখানে শেষ হচ্ছে না, কাহানি মে টুইস্ট হ্যায়। আর টুইস্ট এটাই যে তুমি পুনে থেকে ইন্দোর শুধুমাত্র তোমার দিদির সঙ্গে দেখা করার জন্য যেতে না, তুমি পুনে থেকে ইন্দোর যেতে এই বাবুর সঙ্গে দেখা করতে। আর এই বাবুও স্পেশালি ইন্দোর থেকে পুনে তোমার সঙ্গে দেখা করতে আসতো। হ্যাঁ সাহেব, এ এখানে আসা যাওয়া করতো, আমি একে চিনি। খুনের রাতে এবং খুনের পরে তুমি আর বাবু তোমার ঘরেই রাত কাটিয়েছ একসাথে। আর সত্যি এটাই মিস কোমল অরোরা যে বাবু শুধু তোমার মন হালকা করার বন্ধু নয়, ও তোমার হৃদয়ের খুব কাছের বন্ধু। হি ইজ ইয়োর বয়ফ্রেন্ড। শুরুটা বন্ধু থেকেই হয়েছিল, কিন্তু পরবর্তীকালে এই পুনে ইন্দোরের বন্ধুত্বের হাইওয়েতে রোমান্সের গাড়ি খুব দ্রুত এগোচ্ছিল।
ভেঙে দেব, সবকিছু ভেঙে দেবো, একটা হাড় ভেঙে দেবো তোর। মিথ্যা কথা বলিস আমাকে? আমি মাঝে আমি মিথ্যে বলেছি স্যার, আমি সব সত্যি বলছি স্যার, আর মারবেন না স্যার। তুমি আর তোমার বয়ফ্রেন্ড বাবু মিলে খুব পরিষ্কার ও চতুরতার সাথে একদম এক রকমের বয়ান দিয়েছিলে, কিন্তু বলে না, অতি লোভে তাঁতি নষ্ট। তোমাদের এই তৃতীয় সাথী জাভেদ তোমাদের সমস্ত বাগান নষ্ট করে দিল, কিন্তু আমাদের কাজ সহজ করে দিল। এতে আবার আলাদা কি হলো? ও আমার বন্ধু হোক বা বয়ফ্রেন্ড, ব্যাপারটা তো একই। ও অভিষেকের মতো দানবের হাত থেকে মুক্তি দিতে আমায় সাহায্য করছিল। মিস কোমল অরোরা, তুমি খুব ভালোভাবে জানো যে আমরা অভিষেককে কিছু জিজ্ঞাসা করতে পারবো না, কেননা তুমি ওর গলা টিপে ধরে তার আওয়াজকে চিরকালের মতন বন্ধ করে দিয়েছ। কিন্তু অভিষেক আমাদের বলেছে, কি? তোমার নিজের বড় ভাই অভিষেক অরোরা আমাদের বলেছে, জাভেদের মুখ দিয়ে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। কোমল অরোরা, তুমি খুব ভালোভাবে জানো যে আমরা অভিষেককে কিছু জিজ্ঞাসা করতে পারবো না, কেননা তুমি ওর গলা টিপে ধরে তার আওয়াজকে চিরকালের মতন বন্ধ করে দিয়েছ। কিন্তু অভিষেক আমাদের বলেছে, কি? তোমার নিজের বড় ভাই অভিষেক অরোরা আমাদের বলেছে, জাভেদের মুখ দিয়ে। ওই আমাদের বলেছে যে তুমি আর তোমার বয়ফ্রেন্ড বাবু হাতে নাতে ধরা পড়ে গিয়েছিলে। বাবু, বাবু নাম ওর। ও কোথা থেকে এসেছে? ও ইন্দোর থেকে বন্ধুত্ব আমাদের। এই বাবুটা কে? আর কি ধরনের বন্ধুত্ব তোদের? এক তো অন্য ধর্মের ছেলে, তার উপর ড্রাইভার। কি উল্টোপাল্টা কথা বলছিস কোমল? ও ধর্ম আর কাজ আমার জন্য বড় নয় দাদা, আমি ওকে ভালোবাসি। ফিজিক্যাল রিলেশন করলেই সেটা ভালোবাসা হয়ে যায় না, বুঝেছিস? যা হয়ে গেছে হয়ে গেছে। আমি এটাকে তোর ভুল মনে করে ভুলে যাব, কিন্তু ভবিষ্যতে যদি ওই ছেলেটার নাম তুই একবার মুখে আনিস, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। রিমেম্বার দ্যাট। আমি ওকেই বিয়ে করব, আর তুমি আটকাতে পারবে না। আর না তুমি আমায় ভয় দেখাতে পারো। তোকে তো তুমি শুধু এই জন্য তোমার দাদাকে মেরে ফেলেছো কেননা ও তোমার আর তোমার বয়ফ্রেন্ড বাবু ওরফে নাদিম শেখের সম্পর্কের বিরুদ্ধে ছিল। ও আমার ফিলিং বুঝতেই পারছিল না। আমি বাবুকে সত্যিই ভালোবাসি। তোমার এই সত্যি ভালোবাসাটা একটা মিথ্যে দোষারোপ করা আর জেনে বুঝে খুন করার একটা মঞ্চ। যদি ধরা পড়ি তাহলে কি বলতে হবে? সেই নাটকের রিহার্সালও তোমরা আগেও করে নিয়েছিলে। স্যার, ভেড়া ছাগলের মতন মারতো আমার কোমলকে স্যার। আর তুমি তাই ভেড়া ছাগলের মতন তাকে মেরে ফেললে, গলা টিপে তাকে খুন করলে। ভালোবাসি আমি কোমলকে, প্রাণ দিতে পারি আমি ওর জন্য। কোমল, তোমাকে এইভাবে দেখলে না আমার রক্ত টকবক করে ফোটে। তোমার দিব্যি বলছে। দিব্যি তো ও খেয়েছে, আমার মরা মুখ দেখবে।
কিন্তু তোমার সাথে বিয়ে কিছুতেই হতে দেবে না। এই চিতা যজ্ঞ এগুলোর থেকে চলো কোথাও দূরে পালাই। তোমার দাদা ও নজর সবকিছুর থেকে দূরে। না বাবু, আমাদের জীবনের শুরুটা ততক্ষণ অবধি হবে না যতক্ষণ ওই বিষাক্ত জীবনটা শেষ হচ্ছে। কি বলতে চাইছো কোমল? সেটাই বলছি যেটা ঠিক। আমি মন আর মাথা দুটোরই কথা বলছি বাবু। আমরা দাদাকে মেরে ফেলবো, আর তারপরে ওর দুটো ফ্ল্যাট, দুটো গাড়ি শুধু শুধু আমার হয়ে যাবে, শুধু আমার। আর তারপর সেটা আমাদেরই তো হবে, তাই না? কোমল, কিন্তু ধরা পড়লে সারা জীবন জেলে কাটাতে হবে। বাবু, এই সময় আমাদের জীবন জেলের থেকে কম কিছু কি? শোনো, এই সব কিছু একটা অ্যাক্সিডেন্টের মতো লাগবে। কিভাবে? দেখো, দাদার মাইগ্রেনের প্রবলেম, শরীর খারাপ হতেই পারে, তারপর মরেও যেতে পারে। সেসব ঠিক আছে কোমল, কিন্তু ধরা পড়ে গেলে? ধরা পড়বো তো? তাহলে কি কোমল? বাবু, আমি বলবো যে আমার কাছে কোনো উপায়ই ছিল না। ওই লোকটা একটা দানব ছিল। ও নিজেরই ছোট বোনের সম্মানহানি করত, নিজেরই ছোট বোনকে নিজের খারাপ উদ্দেশ্যে শিকার বানাতে চাইতো। কিন্তু তাহলে তো ধরা পড়বো কোমল। কিন্তু সমাজ, আদালত সবার মন গলে যাবে যখন আমি নিজের কষ্টের স্টোরি শোনাবো। কিন্তু তাহলেও তো শাস্তি হবে। কিন্তু অনেক কম হবে। আমরা তাড়াতাড়ি জেল থেকে ছাড়া পাবো, আর তারপর আমরা চিরদিনের জন্য একসাথে থাকবো। কোমল, তোমার বয়ফ্রেন্ড বাবু তো সমস্ত দোষ তোমার ঘাড়ে চাপিয়ে দিল। ওর বক্তব্য যে যা করেছে কোমল করেছে, ও শুধুমাত্র আজ্ঞা পালন করেছে। ও সেটাই করেছে যেটা তুমি ওকে করতে বলেছো। মিথ্যে বলছে ও। আমরা দুজন সমানভাবেই ব্যাপারটাতে ছিলাম। ইনফ্যাক্ট কেস ক্লোজ হয়ে যাওয়ার পরেও পুরো প্ল্যানিং চলছিল যে কবে সবকিছু কি করে হবে। ও তো এটাও বলতে চাইছে যে তোমার বড় ভাই অভিষেকের সাথে তোমার সম্পর্কটাও মিথ্যা কথা, এমন একটা মিথ্যা যেটা শুধু তুমি বলেছো। হ্যাঁ, ওটা মিথ্যে ছিল, কিন্তু এই মিথ্যেটাও আমরা দুজনে একসাথে বানিয়েছিলাম। তার মানে তোমার বড় ভাই অভিষেক অরোরা এরকম ছিলেন না। তুমি ওর উপর এই মিথ্যে আর নোংরা অভিযোগ করেছিলে। তুমি নিজেকে বাঁচানোর জন্য তাকে দায়ী করেছিলে। তাতে আবার কি হলো? ও তো মরেই গেছে, এখন আর নাম দিয়ে কি হবে? আর বেঁচে থাকা মানুষগুলোর জীবন যে নষ্ট হচ্ছিল তার বেলায় কি? তোমার বড় ভাই তোমার লাভ অ্যাফেয়ার আটকাতে গিয়েছিল, সেই জন্য তুমি তাকে শুধুমাত্র খুনই করনি, বরং তার ইজ্জতটাকেও নষ্ট করে দিতে চাইছিলে। যখন আমি ওর জীবন নিয়ে কোনো কথা বলতাম না, তখন আমার জীবন নিয়ে কথা বলার অধিকার ওকে কে দিয়েছিল? তো তোমাকে এই অধিকার কে দিয়েছিল যে তাকে মেরে ফেলার, তার নাম খারাপ করার, তাকে বদনাম করার, তার সম্মানকে চুরমার করে দেওয়ার অধিকার? এই অধিকার কারোর হয় না। এটা গুরুতর অপরাধ। এখন আইনও অধিকারের সাথে দায়িত্ব পালন করবে। এটা একটা নির্মম হত্যা, কোল্ড ব্লাডেড মার্ডার। একজন বোন একজন দাদাকে এই জন্য খুন করেছে কেননা তার বোনের অ্যাফেয়ার নিয়ে তার আপত্তি ছিল। অভিযুক্তরা অনেক চেষ্টা করে এটা প্রমাণ করার জন্য যে অসুস্থ অভিষেক অরোরা তার ছোট বোন কোমল অরোরাকে মানসিক ও শারীরিকভাবে শোষণ করে, কিন্তু অভিযুক্তরা কোনো সঠিক প্রমাণ দিতে সক্ষম হয়নি। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের ওপর ভিত্তি করে এই আদালত অভিযুক্ত কোমল অরোরা এবং অভিযুক্ত নদীম শেখ ওরফে বাবু এবং অভিযুক্ত জাভেদ আলীকে অভিষেক অরোরার মৃত্যুর কারণে দোষী সাব্যস্ত করে, আর এই তিনজনকে আইপিসি 302 ফর মার্ডার, আইপিসি 34 ফর কমন ইন্টেনশন আর আইপিসি 120B ফর ক্রিমিনাল কনস্পিরেসির কারণে যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করছে। চার্জশিট ফাইল করার পর যখন কেস কোর্টে পেশ করা হলো, তখন তিনজন অভিযুক্ত কোমল, বাবু আর জাভেদ নিজেদেরকে নির্দোষ প্রমাণের চেষ্টা করলো। মামলা চলল, আর 1 বছরের শুনানির পর তাদের যাবজ্জীবন শাস্তি হয়। কেস চলাকালীন তিনজন অভিযুক্তই সেই বড় মিথ্যেকে আঁকড়ে থাকে যে অভিষেক কোমলের উপর মানসিকভাবে যৌন নিগ্রহ চালিয়েছিল, কিন্তু সহানুভূতির চিড়ে ভেজেনি। এক্ষেত্রে অভিষেকের বিরুদ্ধে আনা অভিযোগের কারণে অনেক বড় ঝামেলা তৈরি হতে পারত, আর তাতে যদি বিন্দুমাত্র সত্যের ঝলক দেখা যেত তাহলে হয়তো কোমল সহানুভূতি পেত, আর হয়তো কোর্টের রায়ও খানিকটা আলাদা হতো। কিন্তু পুলিশ অভিযুক্ত জাভেদ মির্জা, বাবু আর কোমলের বয়ানের মধ্যে অনেক অসঙ্গতি পেয়েছে, যার সূত্র ধরে হত্যার আসল কারণ প্রকাশ্যে চলে আসে। একজন ইনভেস্টিগেটিং অফিসারের মারাত্মক অবহেলার কারণে
একটা মার্ডার কেসকে অ্যাক্সিডেন্টাল কেস সাব্যস্ত করা হয় আর এই কেসটা ক্লোজ করে দেওয়া হয়। কিন্তু যখন এই কেস দ্বিতীয়বার খুলল তখন একজন বোন নিজের উদ্দেশ্য সাধন করার জন্য সত্যকে বিকৃত করল আর একজন নির্দোষ নিহত দাদার উপর মিথ্যে অভিযোগ আনল। সেখানেই এই কেসে নিহতের আর এক বোন এর ভিতরকার ষড়যন্ত্র আর লালসার গন্ধ উপলব্ধি করে আর তার একটা মাত্র ইমেল এই কেসটা আপাদমস্তক উল্টে দেয়। বইয়ের শেষ পৃষ্ঠা উল্টানোর আগে আর ফিল্মের শেষ রিল গুটিয়ে যাওয়ার আগে কোনো গল্প শেষ হয় না। কোনো আইনি সিদ্ধান্তই উত্তেজনা আর রোমহর্ষকতার ভিত্তিতে নেওয়া উচিত নয়। সত্যের প্রত্যেক বিন্দুকে যাচাই করার পর, প্রত্যেক পক্ষের যুক্তিতর্ক শোনার পর আদালত নিজের সিদ্ধান্তে উপনীত হয়।